আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যথারীতি সাপ্তাহিক আয়োজন দ্য ডেইলি স্টার অ্যানালিসিস, অর্থাৎ প্রতিদিনের ডেইলি স্টারের যেই ইম্পর্ট্যান্ট সম্পাদকীয়গুলো আসে সেগুলো একত্র করে সাপ্তাহিক আয়োজন আমি করি, যেটা হচ্ছে আমাদের চাকরির পরীক্ষায়, লিখিত পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষার লিখিত যে পার্ট এবং বিসিএস রিটেন সিলেবাসের আঙ্গিকে যে সকল প্রয়োজনীয় সম্পাদকীয় আসে, অর্থাৎ খবরাখবর, সেগুলো আমি এক সপ্তাহে পড়িয়ে দিই। তো যারা একদম নতুন তাদের জন্য বলছি যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের যাবতীয় প্রশ্ন এই সিরিজটা কভার করবে। অর্থাৎ আমার ক্লাস করলে এবং আমরা যে পিডিএফ দিই, দুটো পিডিএফ দিই, একটা হচ্ছে ক্লাসের পিডিএফ আর একটা হচ্ছে পুরো নিউজ পেপার আর্টিকেলের পিডিএফ একত্র করে দিই। এই দুটো কাজে লাগাতে পারলে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনার লিখিত পরীক্ষার যে কোনো ফোকাস রাইটিং কভার করবে, আপনার ওভারঅল ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ইমপ্রুভ হবে। এবং আমি যেহেতু সামারাইজ করে দিই পুরো থিমটা আপনার মাথায়, ক্লাসটা করলে যত খবর আছে, যত সম্পাদকীয় আছে, সেগুলোর মূল থিমটা আপনার মাথায় ঢুকে যাবে। সো ঠিক আছে, আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। চলুন আমরা প্রথম সম্পাদকীয়টা দেখে নেই। EVMs, the EC and waste of public money. এটা কে লিখেছেন বলেন তো? মাহফুজ আনাম। তাহলে ইজ দি এডিটর অ্যান্ড পাবলিশার অফ দি ডেইলি স্টার। ডেইলি স্টারের এডিটর এবং পাবলিশার হচ্ছেন মাহফুজ আনাম। তো ওনার কোনো আর্টিকেল আসলে নর্মালি খুবই ইম্পর্ট্যান্ট টপিকে থাকে, ওনার আর্টিকেল আসলে আমরা অবশ্যই পড়ে নেব। আচ্ছা, এখন তাহলে দেখি, ওয়াই ডিড দ্য ইভিএম এক্সপেরিমেন্ট ফল অন ইটস ফেস। তাহলে এখানে বোঝা যাচ্ছে ইভিএম, ঠিক আছে, ইলেকট্রনিক যে ভোটিং মেশিন, ইভিএম, দ্য ইসি, দ্য ইলেকশন কমিশন এবং ওয়েস্ট অফ পাবলিক মানি। এখানে বলছে জনগণের টাকার হচ্ছে ওয়েস্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এই ইসি, দ্য ইলেকশন কমিশন, আমাদের বিসিএস রিটেন সিলেবাসের সরাসরি বাংলাদেশ বিষয়াবলীতে কিন্তু টপিক আছে, ইলেকশনস ইন বাংলাদেশ, ইলেকশন কমিশন, এভাবে টপিকের কিন্তু অংশ। তার মানে ইলেকশন কমিশন রিলেটেড কিছু আসলে আমাদের পড়তে হবে। আচ্ছা, তাহলে ওয়াই ডিড দ্য ইভিএম এক্সপেরিমেন্ট ফল অন ইটস ফেস। বলছে ইভিএম যে এক্সপেরিমেন্টটা ছিল এটা কেন ফল অন ইটস ফেস, মানে কি এটা মুখ থুবড়ে পড়লো কেন। আচ্ছা, এখন আমরা দেখি, ভিতরে সামারাইজ করে দিয়েছি, এখন আমরা ভিতরে দেখি কি আছে। 1,500,000 out of the 1,50,000 EVMs purchased in Bangladesh for টাকা 3,825 crore are being discarded as they are deemed unusable less than 60 years after purchase. Less than 6 years, মানে 6 বছর। আচ্ছা, তো বলছে যে 1.5 লক্ষ ইভিএম এর মধ্যে 1,500,000, হ্যাঁ, নষ্ট, বলছে ডিমড ধরা হয়েছে আনইউজেবল, ব্যবহারের অযোগ্য, এবং 6 বছরের মধ্যে, মাত্র কেনার 6 বছরের মধ্যে, ঠিক আছে, 1.5 লাখ ইভিএম এর মধ্যে 1,500,000টাই হচ্ছে বলা হচ্ছে ডিমড, মানে কি ধরা হচ্ছে যে এগুলো হচ্ছে ব্যবহারযোগ্য নয়, অব্যবহারযোগ্য। এটা কিনতে লেগেছে হচ্ছে 3,825 কোটি টাকা, এবং এগুলা ডিসকার্ডেড হচ্ছে, মানে ফেলে দিতে হচ্ছে, কিছু করার নেই। সেটা হচ্ছে 1,500,000, 1.5 লক্ষ ইভিএম এর মধ্যেই। আচ্ছা, দ্য ইভিএমস বট ইন 2018 ওয়ার সাপোজড টু লাস্ট আনটিল 2028 বাট আর বিং ডিসকার্ডেড প্রিম্যাচিওরলি। তো বলছে 2018-তে যে ইভিএমগুলো কেনা হয়েছিল সেগুলো 2028 পর্যন্ত চলার কথা, কিন্তু সেগুলো এখন ফেলে দিতে হচ্ছে প্রিম্যাচিওরলি, অর্থাৎ ম্যাচিওর হওয়ার আগেই, তাদের সময়ের আগেই কিন্তু তাদেরকে ডিসকার্ডেড মানে কি পরিত্যাগ করতে হচ্ছে, ফেলে দিতে হচ্ছে। আচ্ছা, ইন কন্ট্রাস্ট ইন্ডিয়া হ্যাজ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড ইভিএমস সিন্স 2004 উইথ 100% ইউজেজ ইন অল কনস্টিটিউয়েন্সিস। বলছে ইন কন্ট্রাস্ট, অপরদিকে ইন্ডিয়া কিন্তু 2004 থেকে এই ইভিএম এর যে ইভিএম বাস্তবায়ন করেছে খুবই সাকসেসফুলি, এবং 100% ইউজেজ
মানে 100%ই ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি, মানে প্রত্যেক এলাকায় আর কি। কনস্টিটিউয়েন্সিস মানে কি, ভোটিং এলাকাগুলোকে বলা হয় কনস্টিটিউয়েন্সিস, ঠিক আছে। বাংলাদেশ ইভিএম ওয়ার 11 টাইমস মোর এক্সপেন্সিভ দ্যান দোজ ইউজড ইন ইন্ডিয়া। অথচ বাংলাদেশের ইভিএমগুলো ছিল 11 গুণ বেশি এক্সপেন্সিভ, মানে কি দামি, মূল্যবান ছিল বেশি, ঠিক আছে, 11 গুণ বেশি ছিল ইন্ডিয়ার থেকে। ল্যাক অফ ট্রান্সপারেন্সি রিগার্ডিং দ্য টেকনিক্যাল ক্যাপাবিলিটিস অ্যান্ড ফিচার্স অফ বাংলাদেশ ইভিএমস ইন্ডিয়াস বলছে যে ল্যাক অফ ট্রান্সপারেন্সি রিগার্ডিং দ্য টেকনিক্যাল ক্যাপাবিলিটিস অ্যান্ড ফিচার্স অফ বাংলাদেশ ইভিএম। তো বলছে যে এখানে অনেক ঘাটতি আছে টেকনিক্যাল ক্যাপাবিলিটিস এবং বিভিন্ন ফিচার্স, এই ইভিএমের বাংলাদেশের ইভিএমের বিভিন্ন ফিচার এবং টেকনিক্যাল ক্যাপাবিলিটিসের মধ্যে অনেক কি আছে, ল্যাক অফ ট্রান্সপারেন্সি, জবাবদিহিতার অভাব আছে এই বিষয়ে। ইন্ডিয়াস ইভিএমস ইনক্লুড এ paper trail feature VVPAT for voter verification which was absent in Bangladesh EVMs। তো বলছে ইন্ডিয়ার ইভিএম এর মধ্যে ছিল একটা ফিচার ছিল যেটা ভোটার ভেরিফিকেশন করবে, ভোটার তালিকার আরও কি ভেরিফাই করতে পারবে, এবং পেপার ট্রেল ছিল, কিন্তু বাংলাদেশের ইভিএম এ এটা নেই। The Election Commission in Bangladesh failed to ensure public trust in EVMs। তাহলে ইলেকশন কমিশন মানে নির্বাচন কমিশন ফেল করেছে টু এনশিওর পাবলিক, জনগণের আস্থা এই ইভিএম এর উপরে নিশ্চিত করতে পারেনি, অর্থাৎ জনগণের আস্থা নেই ইভিএম এ, এবং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। Insufficient efforts were made to engage with the public, address doubts and gain confidence in EVMs। তো বলছে অপর্যাপ্ত এফোর্ট ছিল এই পাবলিককে, জনগণকে এঙ্গেজ করার ক্ষেত্রে, এবং অ্যাড্রেস ডাউটস অ্যান্ড গেইন কনফিডেন্স ইন ইভিএমস, ইভিএমে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ক্ষেত্রে, এবং বিভিন্ন যেই শঙ্কা, ডাউটস, হ্যাঁ, এই শঙ্কাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে, ঠিক আছে, এবং জনগণের সাথে এঙ্গেজ হওয়ার ক্ষেত্রে অপ্রতুল চেষ্টা করা হয়েছে। There were no provisions made for storing the EVMs were not in use leading to their deterioration। বলছে যে এখানে কোনো ইভিএম এর স্টোর করার ক্ষেত্রে, মানে যখন ব্যবহার করা হবে না তখন যে স্টোর করতে হবে, মানে কোথায় রাখতে হবে ইভিএম, তো সেক্ষেত্রে বলছে কোনো প্রভিশন ছিল না। বলছে সেক্ষেত্রে কোনো কার্যকর, মানে এই বিষয়ে কোনো প্ল্যানিংই ছিল না যে ইভিএমকে কোথায় স্টোর করব, লিডিং টু দ্য ডেটেরিওরেশন, এই কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে। ডেটেরিওরেশন মানে কি, অবনতি হয়েছে এই কারণে ইভিএম এর। ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি উইদিন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার্স অ্যান্ড ফেইলার টু হোল্ড এনিওয়ান রেসপন্সিবল ফর দি ইভিএম প্রজেক্ট ফেইলার। তো বলছে জবাবদিহিতার অভাব এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার্সে, প্রশাসনিক যেসব নিয়মাবলী আছে, প্রশাসনিক যেসব ধাপ আছে সেগুলোতে জবাবদিহিতার অভাব, এবং ফেইলার টু হোল্ড এনিওয়ান রেসপন্সিবল, ঠিক আছে। এই ইভিএম এর প্রকল্পটা ফেল করেছে কারণ ফেইলার টু হোল্ড এনিওয়ান রেসপন্সিবল, দায়িত্ব কাকে দায়ভার দেওয়া হবে, ঠিক আছে, কার দায়ভার, এটা আসলে নিশ্চিত করতে পারে নাই, এই কারণে এই ইভিএম এর প্রকল্পটা ফেল করেছে। The EC should conduct an investigation to determine the causes of the EVM disaster and prevent such failures in the future। বলছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এখানে একটা ইনভেস্টিগেশন করা, অর্থাৎ তদন্ত করা, যে কেন দ্য কজেস অফ দ্য ইভিএম ডিজাস্টার, ইভিএম এর যে একদম ডিজাস্টার হলো, এটা যে এত বড় ফেলার হলো, এটার পিছনে যে কারণগুলো, এগুলো তদন্ত করার জন্য, হ্যাঁ, এগুলো বের করার জন্য এই নির্বাচন কমিশনের একটা তদন্ত করা উচিত, এবং প্রিভেন্ট সাচ ফেইলার্স ইন দি ফিউচার, সামনে ভবিষ্যতে যেন এরকম আর কোনো ব্যর্থতা না হয়, এটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। দ্য ফেইলার উইথ ইভিএমস হ্যাজ ফার্দার এরোডেড পাবলিক কনফিডেন্স ইন দি ইসি's এবিলিটি টু হোল্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। বলছে এই ইভিএম এর যে ফেইলার, এটার জন্য আরও পাবলিক কনফিডেন্স, জনগণের আরও আত্মবিশ্বাসটা কমিয়ে দিয়েছে, ক্ষয় করে দিয়েছে। কারণ কিসের উপরে বলেন তো, নির্বাচন কমিশনের ক্ষমতা, যে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার যে ক্ষমতা, এটা আসলে
নির্বাচন কমিশনের নেই। এই কারণে পাবলিক জনগণের আস্থাও কিন্তু নির্বাচন কমিশনের উপরে নেই এবং ইভিএম এর জন্য আরো বেশি জনগণের আস্থা ক্ষয় হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয় চলে যাই এবং আজ এটা ছিল হচ্ছে এপ্রিল 26 এপ্রিলের খবর। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, ফার্স্ট ইউনিট টু স্টার্ট প্রোডাকশন ইন ডিসেম্বর। তো বলছে প্রথম ইউনিটের প্রোডাকশন উৎপাদন ক্রিয়া শুরু হবে ডিসেম্বরে। এখন রূপপুর পাওয়ার প্ল্যান্ট কিন্তু আমরা জানি একটা মেগা প্রকল্প, তাই না? আমাদের বাংলাদেশের যত মেগা সরকারের যত মেগা প্রজেক্ট আছে, হ্যাঁ, যত এই মেগা প্রকল্পগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো চাকরির পরীক্ষায় প্রিলি, রিটেন এবং ভাইবা 3 ধাপে কিন্তু ধরতে পারে, এই মানে পরীক্ষা আসতে পারে। তো এই জন্য আমরা এটার আপডেট, এখন রূপপুরের বিষয়ে নিউজ এসেছে, এটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, 1 unit of the Rupur nuclear power plant is set to be commissioned in December 2024 with the deadline for project completion extended to 2027. তো বলছে 1 unit, একটি ইউনিট, রূপপুর পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট এই ডিসেম্বর 2024-এ কমিশনড মানে কার্যকলাপ শুরু করবে, উৎপাদন ক্রিয়া শুরু করবে উইথ দ্য ডেডলাইন ফর প্রজেক্ট, পুরো প্রকল্পের সম্পূর্ণ হতে এক্সটেন্ড করা হয়েছে ডেডলাইন যে 2027 পর্যন্ত। The decision to extend the deadline was made in February during a meeting between Russian and Bangladeshi officials. তো বলছে ডিসিশন টু এক্সটেন্ড দি ডেডলাইন ওয়াজ মেড ইন ফেব্রুয়ারি। বলছে এই ডেডলাইনটা এক্সটেন্ড করার যে সিদ্ধান্ত সেটা নেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে এবং একটা মিটিংয়ে রাশিয়ান এবং বাংলাদেশি অফিসিয়ালসদের মধ্যে একটা মিটিংয়ে ফেব্রুয়ারিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডেডলাইনটা এক্সটেন্ড করা হবে। দ্যাট 2400 megawatt power plant in Rupur, Pabna is being built at a cost of $12.65 billion with $11.38 billion provided by Russia as soft loans. তাহলে রাশিয়া এখানে সফট লোন হিসেবে $11.38 বিলিয়ন কিন্তু দিচ্ছে রাশিয়া, ঠিক আছে, এবং এটা একটা সফট লোন। আচ্ছা, এই তাহলে এই পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 2400 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট। এটা কোথায়? রূপপুর, পাবনাতে, এবং এটা পুরো খরচ হচ্ছে $12.65 বিলিয়ন। এর মধ্যে $11.38 বিলিয়ন রাশিয়া সফট লোন হিসেবে কিন্তু দিচ্ছে। কনস্ট্রাকশন ওয়াজ ডিলেড ডিউ টু দি করোনা ভাইরাস প্যান্ডেমিক, the Russia-Ukraine war and delays in the construction of power lines. তাহলে বলছে যে এটার নির্মাণ কাজ দেরি হয়ে গেছে কারণ করোনা প্যান্ডেমিক ছিল, করোনা ভাইরাসের, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে, এবং পাওয়ার লাইন, বিদ্যুতের লাইনের যে কনস্ট্রাকশন সেক্ষেত্রে দেরি হওয়ার কারণে এই পুরো প্রকল্পের কনস্ট্রাকশনটা দেরি হয়ে গেছে। Originally, Unit 1 was supposed to be operational by December 23, 2022 and Unit 2 by October 8, 2023 with the entire project to be completed by December 31, 2025. বলছে যে অরিজিনালি প্রথমত যেটা ছিল যে 2022-এর 23শে ডিসেম্বরের মধ্যে ইউনিট 1 কমপ্লিট হয়ে যাবে, মানে অপারেশনে যাবে, এবং ইউনিট 2 যাবে হচ্ছে 2023-এর অক্টোবরের 8 তারিখে। আর পুরো প্রজেক্টের ডেডলাইনটা ছিল হচ্ছে ডিসেম্বর 31 তারিখ 2025-এ, কিন্তু এখন কি হলো, এক্সটেন্ড করা হলো। আমরা পরেরটা দেখি। বাংলাদেশ রিসিভড ইটস ফার্স্ট শিপমেন্ট অফ রাশিয়ান ইউরেনিয়াম ইন অক্টোবর 2023, মেকিং ইট দ্য 33rd country in the world to produce nuclear energy. তো বলছে বাংলাদেশের প্রথম শিপমেন্ট, রাশিয়ান ইউরেনিয়াম শিপমেন্ট পেয়েছে 2023-এর অক্টোবরে, এবং এটা 33তম দেশ হলো যে নিউক্লিয়ার এনার্জি উৎপাদন করছে। তাহলে বাংলাদেশ কি হলো, 33তম দেশ। এটা কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে যে নিউক্লিয়ার এনার্জি তৈরির ক্ষেত্রে, ঠিক আছে, বাংলাদেশ কততম দেশ? তাহলে বিশ্বের 33তম দেশ হচ্ছে বাংলাদেশ। The Power Grid Company of Bangladesh, PGCB, is building 6 transmission lines totaling 669 kilometers to connect the plant to the national grid.
তাহলে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ তৈরি করছে 6টা ট্রান্সমিশন লাইন, যেখানে 669 কিলোমিটার কানেক্ট করবে ন্যাশনাল গ্রিডের সাথে। হ্যাঁ, পুরো প্লান্টকে ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্ট করবে 669 কিলোমিটার, ঠিক আছে, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে। তো পাওয়ার বিল্ডিং কোম্পানি এই 6টা ট্রান্সমিশন লাইন তৈরি করছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA is expected to inspect the site soon and training of key personnel will begin in May. তো আমরা জানি যে IAEA, এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এরা হচ্ছে কি করবে, ইন্সপেক্ট করবে এই সাইটটা, এই রূপপুর পাওয়ার প্ল্যান্টটা দেখতে আসবে, তদারকি করতে, নিরীক্ষণ করতে আসবে এবং ট্রেনিং দিবে। কি পার্সোনেল বিগিন, এই মে মাসে যারা কি পার্সোনেল আছে, মানে যারা আসলে মুখ্য যারা কর্মকর্তা, তাদের ট্রেনিংয়ের জন্য কিন্তু এই যে মে মাসে ট্রেনিংটা শুরু হবে। দ্য প্লান্ট রিকোয়ার্স অ্যান অপারেশনাল লাইসেন্স বিফোর নিউক্লিয়ার ফিউল ক্যান বি লোডেড। তো বলছে এই প্লান্টকে অপারেশনাল লাইসেন্স দরকার, এই নিউক্লিয়ার ফিউল ক্যান বি লোডেড, এই নিউক্লিয়ার জ্বালানি লোড হওয়ার আগে কিন্তু আগে একটা অপারেশনাল লাইসেন্স দরকার। দ্য ডেডলাইন এক্সটেনশন ওয়াজ অ্যাট্রিবিউটেড টু ডিলেজ ইন কনস্ট্রাকশন অ্যান্ড আনফোরসিন অবস্টেকলস লাইক দি প্যান্ডেমিক অ্যান্ড দি রাশিয়া ইউক্রেন ওয়ার। তো বলছে ডেডলাইনটা এক্সটেনশন যে হলো, এটা আসলে কি হলো, কনস্ট্রাকশনের দেরির কারণে এবং আনফোরসিন অবস্ট্যাকলস, যেগুলো যে বাধাগুলো দেখতে পায়নি, যেমন প্যান্ডেমিক এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে। কমপ্লিশন অফ দি প্রজেক্ট উইথ 8 years ইজ এসেনশিয়াল টু মেনটেন দ্য কান্ট্রিজ রেপুটেশন অ্যান্ড ম্যানেজ ইকোনমিক রিস্ক। তো বলছে যে এই প্রজেক্টের সম্পূর্ণ হওয়াটা 8 বছরের মধ্যে সম্পূর্ণ হওয়াটা খুবই দরকার। এসেনশিয়াল টু মেনটেন কান্ট্রিজ রেপুটেশন অ্যান্ড ম্যানেজ ইকোনমিক রিস্ক, এই দেশের রেপুটেশনটা ধরে রাখতে এবং অর্থনৈতিক যত ঝুঁকি আছে সেগুলো ম্যানেজ করার জন্য 8 বছরের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট হওয়া চাই। নিউক্লিয়ার পাওয়ার ইজ সিন অ্যাজ এ ক্রুশিয়াল টুল ইন বাংলাদেশ ফাইট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। তো বলছে নিউক্লিয়ার পাওয়ারটা এই বাংলাদেশের যেই জলবায়ু যেই পরিবর্তনের যেই চ্যালেঞ্জটা আছে, এটার ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল একটা টুল এই নিউক্লিয়ার পাওয়ার, ঠিক আছে, যে নিউক্লিয়ার জ্বালানি, নিউক্লিয়ার বিদ্যুৎ। Russia's Rosatom is constructing the plant with 2 VVER-1-200 reactors. তাহলে রাশিয়ার কোম্পানির নাম হচ্ছে রোসাটম এবং এটা হচ্ছে প্ল্যান্টটা তৈরি করছে এই যে 2টা VVER-1 এবং 200 রিঅ্যাক্টরের মাধ্যমে। তো ঠিক আছে, আমরা কিছু আপডেট পেয়ে গেলাম, এগুলো নোট করে রাখবেন, কিছু তথ্য আমরা পেয়ে গিয়েছি। তো যারা লিখিতর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা একটা তো ডায়েরি মেনটেন করেন নিশ্চয়ই ডাটা চার্টের, তো সেখানে ডাটা তুলে রাখতে পারেন একটা মেগা প্রকল্পের আপডেট হিসেবে। আচ্ছা, এর পরের সম্পাদকীয় হচ্ছে দ্য পিটফলস অফ নিউট্রালিটি। ঠিক আছে, এখানে হচ্ছে নিউট্রালিটির পিটফলস। পিটফল তো আমরা বুঝি যে হিডেন হ্যাজার্ড, ঠিক আছে, লুকায়িত যেই ঝুঁকিগুলো আছে সেগুলোকে বলা হয় পিটফলস। আর নিউট্রালিটি মানে হচ্ছে নিরপেক্ষতা। তাহলে কি নিয়ে কথা বলছে এখন আমরা দেখব। লেখক হচ্ছে ডক্টর শামসুদ মর্তুজা, প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর উনি, যে ডক্টর শামসুদ মর্তুজা। এখন আমরা দেখি উনি কি বলেছেন। The author reflects on the debate surrounding the teaching of political consciousness in the classroom and resistance to student activism. তো বলছে এই অথর, যে লেখক, উনি রিফ্লেক্ট করছেন, উনি চিন্তা ভাবনা করছেন যে ডিবেটের উপরে যে তর্ক বিতর্ক চলছে সারাউন্ডিং দ্য টিচিং অফ পলিটিক্যাল কনসিয়াসনেস ইন দ্য ক্লাসরুম, যে ক্লাসে রাজনৈতিক কনসিয়াসনেস, রাজনৈতিক বিবেক নিয়ে যে পড়ানো হয় এবং রেজিস্ট্যান্স টু স্টুডেন্ট অ্যাক্টিভিজম, ছাত্রদের যেই অ্যাক্টিভিজম সেটার প্রতি যে বাধা, রেজিস্ট্যান্স, সেটা নিয়ে যে তর্ক বিতর্ক, সেটা নিয়ে এই অথর কথাবার্তা বলছেন। Despite the author's belief in the importance of teaching political consciousness, they avoid expressing personal political ideologies in the classroom to prevent bias. তো বলছে যদিও লেখক বিশ্বাস করে যে
ক্লাসে রাজনৈতিক বিবেক নিয়ে কনসাসনেস নিয়ে পড়ানো উচিত, ঠিক আছে, গুরুত্ব আছে, কিন্তু দে অ্যাভয়েড এক্সপ্রেসিং পার্সোনাল পলিটিক্যাল আইডিওলজিস ইন দি ক্লাসরুম প্রিভেন্ট বায়াস। বলছে যে বায়াস এড়ানোর জন্য ক্লাসরুমে পলিটিক্যাল আইডিওলজিসটা হ্যাঁ এক্সপ্রেস করা, ব্যক্তিগত পলিটিক্যাল যে তাদের যে নীতি সেগুলো এক্সপ্রেস করতে তারা কিন্তু এড়িয়ে চলে। The author recalls a protest against the Iraq war during the time at Birkbeck College, University of London. তাহলে বলছে অথর রিকলস, একটা উনি স্মৃতিচারণা করেন যে ইরাকের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, ইরাকের যুদ্ধের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল যখন উনি লন্ডনে ইউনিভার্সিটি অফ লন্ডনে ছিলেন, বিগবেক কলেজে যখন ছিলেন তখন উনি মনে করছেন যে তখন একটা আন্দোলন হয়েছিল ইরাকের যুদ্ধের বিরুদ্ধে। The ongoing campus protests in the US and worldwide have prompted the author to reflect on the roles of students. বলছে এখন যে চলছে বিভিন্ন ক্যাম্পাসে, আমেরিকার যে বিভিন্ন ক্যাম্পাসে যে আন্দোলন চলছে, যে প্রোটেস্টগুলো চলছে, ঠিক আছে, সেগুলো প্রোটেস্ট মানে কি প্রতিবাদ, যে প্রতিবাদমূলক আন্দোলনগুলো চলছে বিভিন্ন ইউএস এর ক্যাম্পাসে, আমেরিকার যে ক্যাম্পাসগুলোতে এবং পুরো বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইডে। তো এইটাই আসলে এই লেখককে ভাবিয়ে তুলেছে যে স্টুডেন্টদের আসলে রোলটা কি, স্টুডেন্টদের আসলে এখানে তাদের যেই গুরুত্বটা কি, তাদের রোল অফ স্টুডেন্টস, এটা নিয়ে উনি ভাবছেন আর কি। দ্য অথর মেনশনস ডন ডেলিও's novel White Noise and its critique of academia and student activism. তো বলছে এই লেখক আবার বলেছেন ডন ডেলিও's novel White Noise নিয়ে এবং এর ক্রিটিক অফ অ্যাকাডেমিয়া অ্যান্ড স্টুডেন্ট অ্যাক্টিভিজম। এই বিভিন্ন অ্যাকাডেমিয়া মানে কি, এখানে বোঝাচ্ছে যারা প্রফেসর আছে, টিচাররা আছে, তাদের একটা ক্রিটিক ছিল, তাদের সমালোচনা ছিল এই হোয়াইট নয়েজ নিয়ে এবং স্টুডেন্ট অ্যাক্টিভিজম নিয়ে। তো এটা নিয়ে উনি কথা বলেছেন। দ্য রিসেন্ট প্রটেস্ট অ্যাট US universities ফোকাস অন ডাইভেস্টমেন্ট ফ্রম কোম্পানিজ সাপোর্টিং ইসরায়েলস মিলিটারি এফোর্টস ইন গাজা। বলছে যে বর্তমান রিসেন্ট প্রটেস্ট একদম সাম্প্রতিক যেই প্রতিবাদগুলো হচ্ছে আমেরিকার যে ইউনিভার্সিটিগুলোতে, সেগুলো ফোকাস করছে ডাইভেস্টমেন্ট ফ্রম কোম্পানিজ। ডাইভেস্ট মানে আসলে টু গেট রিড অফ, মানে পরিত্যাগ করা কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানির সাথে সম্পৃক্ততা ত্যাগ করতে হবে যেসব কোম্পানি ইসরায়েলের মিলিটারি এফোর্টসকে সাপোর্ট করে। Pro-Palestinian student protests have led to confrontations with police arrests and university crackdowns. বলছে প্রো প্যালেস্টিনিয়ান, ফিলিস্তিনিদের পক্ষে যে স্টুডেন্ট প্রোটেস্টগুলো হচ্ছে সেগুলো আসলে পুলিশের সাথে সংঘর্ষের সৃষ্টি করেছে, অ্যারেস্ট দেখাচ্ছে এবং ইউনিভার্সিটি ক্র্যাকডাউন এবং বিশ্ববিদ্যালয় থেকেও হ্যাঁ ক্র্যাকডাউন মানে কি ধরে নেওয়া, বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ড করা, সেগুলো দেখা দিয়েছে। Some universities have faced criticism for their handling of pro-Palestinian activism, including cancellation of graduation speeches and changes to student conduct codes. তো বলছে কিছু কিছু ইউনিভার্সিটির সমালোচনা হচ্ছে কারণ তারা যেভাবে হ্যান্ডেল করছে এই প্রো ফিলিস্তিনিদের অ্যাক্টিভিজম, ঠিক আছে, পক্ষে যেসব আন্দোলন চলছে সেগুলোকে যারা যে ইউনিভার্সিটিগুলো খারাপভাবে হ্যান্ডেল করছে তাদের সমালোচনা হচ্ছে। যেমন ইউনিভার্সিটিগুলো এই যে গ্র্যাজুয়েশন স্পিচ সেগুলো ক্যান্সেল করে দিচ্ছে, তারপরে স্টুডেন্ট কন্ডাক্ট কোডের মধ্যে অনেক চেঞ্জ আনছে, এইভাবে ইউনিভার্সিটিগুলো হ্যান্ডেল করছে। Despite attempts to label pro-Palestinian activism as anti-Semitic, many Jewish individuals support the cause. বলছে যদিও এই ফিলিস্তিনিদের পক্ষে যে অ্যাক্টিভিজম হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যান্টিসেমিটিক, অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে যেই মনোভাবটা সেটাকে বলা হয় অ্যান্টিসেমিটিক। তো বলছে যে এই ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার কারণে সেটাকে নাম দেওয়া হচ্ছে যে না, এটা আসলে তোমরা অ্যান্টিসেমিটিক হচ্ছ, তোমরা আসলে
ইহুদিদের বিরুদ্ধে এই কারণে তোমরা এটা করছো, বলছে এরকম একটা লেবেল দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও অনেক জুইশ ইন্ডিভিজুয়ালরা কিন্তু সাপোর্ট করছে, অনেক ইহুদিরাও কিন্তু এই কজটাকে সাপোর্ট করছে, অর্থাৎ তারা ফিলিস্তিনিদের পক্ষ নিচ্ছে। The author questions the moral authority of the Jewish people in light of the Israel-Palestinian conflict. তো বলছে লেখক আরও প্রশ্ন তুলছে যে মোরাল অথরিটি অফ জুইশ পিপল, বলছে যারা ইহুদি ব্যক্তি, তাদের ইহুদি জনগণ, তাদের যে মোরাল অথরিটি, তাদের নৈতিক যেই একটা কর্তৃত্ব, সেটা নিয়েও প্রশ্ন তুলছে যে ইসরায়েলি প্যালেস্টিনিয়ান সংঘাতের আলোকে। The author reflects on the growing dissent and wonders if it will lead to a paradigm shift similar to the student protests of 1968. তো বলছে যে ওই লেখক আরও বলছে যে যত প্রতিবাদ বাড়ছে, অর্থাৎ বিপরীত মতামত, বিরোধী মতামত যত বাড়ছে, বিরোধিতা যত বাড়ছে, ডিসেন্ট মানে কি বিরোধিতা যত বাড়ছে, তো বলছে যে এবং উনি চিন্তা করছেন, ওয়ান্ডার, সে চিন্তা করছে যে এটা আসলে 1968 ছাত্র আন্দোলনের মতো একটা প্যারাডাইম শিফট নিয়ে আসবে কিনা। প্যারাডাইম শিফট মানে বিশাল বড় একটা চেঞ্জ নিয়ে আসবে কিনা। ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয়তে চলে যাই। দ্য টুইস্টেড ফ্যাক্টস অফ চিটাগং অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন, তাহলে এটা হচ্ছে এপ্রিল 28 এপ্রিলের সম্পাদকীয়। তাহলে আমরা জানি যে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর যে লিখিত সিলেবাস আছে সেখানে কিন্তু সবসময় কি আমাদের নৃগোষ্ঠী, আমাদের নরগোষ্ঠী, আমাদের এথনিক যেই হিস্ট্রি, আমাদের যে ডেমোগ্রাফিক যেই হিস্ট্রি আছে, কালচার, এইগুলো কিন্তু আমাদের লিখিত সিলেবাসে সরাসরি আছে এবং প্রশ্ন আসে সব সময়। তো এইটারই একটা কিন্তু এই যে পার্বত্য যে চুক্তি, এটা কিন্তু রিলেটেড, সো এই কারণে আমরা কিন্তু এটা দেখব। ঠিক আছে, অবশ্যই পড়ে নিতে হবে। যেমন এই যে দ্য টুইস্টেড ফ্যাক্টস অফ CHT মানে চিটাগং অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। দেখি ভিতরে কি আছে। দ্য 23rd session of the United Nations Permanent Forum on Indigenous Issues UNPFII took place from April 15 to April 26। তো বলছে যে জাতিসংঘের 23তম অধিবেশনে এখানে এই যে ইউনাইটেড নেশনস পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজিনাস ইস্যুস, ইন্ডিজিনাস মানে কি আদিবাসীদের ইস্যু নিয়ে, তো এটা এপ্রিল 15 থেকে এপ্রিল 26 পর্যন্ত কিন্তু হয়েছে এই 23তম অধিবেশন। মোহাম্মদ মশিউর রহমান, সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি অফ চিটাগং হিল ট্র্যাক্টস অ্যাফেয়ার্স, addressed the UNPFII on behalf of the government delegation। তো বলছে এই যে মোহাম্মদ মশিউর রহমান, উনি হচ্ছেন সেক্রেটারি, সচিব, কিসের, মিনিস্ট্রি অফ এই যে চিটাগং হিল ট্র্যাক্টস, পার্বত্য যে চিটাগং হিল ট্র্যাক্টস মন্ত্রণালয় যে আছে, ওনার সেক্রেটারির নাম হচ্ছে মশিউর রহমান, এবং উনি এই UNPFII এর উদ্দেশ্যে কথা বলেছেন কি নিয়ে বলেন তো, গভর্নমেন্ট ডেলিগেশন, গভর্নমেন্টের পক্ষে উনি গিয়েছিলেন এবং উনি এটা নিয়ে কথা বলেছেন, অ্যাড্রেস করেছেন। Despite claims that 65 of the 72 clauses of the Chittagong Accord have been implemented, significant issues remain unresolved। বলছে যদিও দাবি করা হয় যে 72টা ক্লজের মধ্যে 65টা ক্লজে কিন্তু বাস্তবায়ন করা হয়েছে এই চিটাগং অ্যাকর্ডের, ঠিক আছে, কিন্তু সিগনিফিক্যান্ট ইস্যুস রিমেন আনরিজলভড। বলছে এখনো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে অনেক ব্যাপারগুলোই কিন্তু আনরিজলভড, মানে এখনো হয়নি, সেগুলো হচ্ছে মিটে যায়নি, মেটানো হয়নি। আনরিজলভ মানে কি এখনো আপত্তিকরভাবেই থেকে গিয়েছে। আচ্ছা, পার্ট এ অফ দি অ্যাকর্ড ইনক্লুডিং দ্য প্রিজার্ভেশন অফ ট্রাইবাল এরিয়া স্ট্যাটাস রিমেইনস আনইমপ্লিমেন্টেড, with outsiders infiltrating the Chittagong and non-permanent residents being given permanent resident certificates and included in voter lists।
বলছে পার্ট এ, এই অ্যাকর্ডের প্রথম যে অংশ পার্ট এ তে ইনক্লুডিং প্রিজার্ভেশন অফ ট্রাইবাল এরিয়া স্ট্যাটাস, বলছে যে ট্রাইবাল এরিয়ার প্রিজার্ভেশন মানে সংরক্ষণ করার যে স্ট্যাটাসটা সেটা আছে, রিমেইনস আনইমপ্লিমেন্টেড, এটা বাস্তবায়ন করা হয়নি। উইথ আউটসাইডার ইনফিল্ট্রেটিং দ্য চিটাগং অ্যান্ড নন পারমানেন্ট রেসিডেন্টস বিং গিভেন পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটস অ্যান্ড ইনক্লুডেড ইন ভোটার লিস্ট, বলছে যেখানে আউটসাইডার বহিরাগতরা ইনফিল্ট্রেট মানে ভিতরে ঢুকে যাচ্ছে চিটাগংয়ে, এবং নন পারমানেন্ট রেসিডেন্ট যারা তারা কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এবং ভোটার লিস্টে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। দ্য চিটাগং অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং কমিটি lacks resources and decisions made by the committee have not been implemented. চিটাগং অ্যাকর্ডের বাস্তবায়নটা এবং মনিটরিং কমিটি রিসোর্সেস নাই, তাদের বিভিন্ন অত সম্পদ নেই, এবং ডিসিশনস মেড বাই দি কমিটি, এই কমিটির যে ডিসিশনগুলো সেগুলো কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। লজ অ্যাপ্লিকেবল ইন দি CHT Chittagong such as the Police Act 1861 and Forest Act 1927 have not been amended as per the provisions of the accord. বলছে এই অ্যাকর্ড অনুযায়ী কিন্তু পুলিশ অ্যাক্ট 1861 এবং ফরেস্ট অ্যাক্ট মানে বন যে আইন 1927 এগুলো কিন্তু অ্যামেন্ড করা হয়নি, মানে এগুলো সংশোধন করা হয়নি, যদিও হ্যাঁ প্রভিশন ছিল। Part B of the accord regarding the transfer of powers to Hill District Councils remains largely unimplemented, with law and order, police and land management and other key areas still under central government control. তো বলছে পার্ট বি, পার্ট এ তো আমরা দেখলাম, তাহলে অ্যাকর্ডের পার্ট বি তে হচ্ছে ট্রান্সফার অফ পাওয়ার্স অফ ডিস্ট্রিক্ট, যে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলস, এটা রিমেইন লার্জলি আনইমপ্লিমেন্টেড, বাস্তবায়ন হয় নাই। হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের মানে পাওয়ার মানে ক্ষমতা হস্তান্তর করার কথা, যেটা বাস্তবায়ন করা হয়নি। উইথ দ্য ল অ্যান্ড অর্ডার, পুলিশ এবং ম্যানেজমেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্ট এবং আদার কি এরিয়া স্টিল আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল, এখনও কেন্দ্রীয় সরকারেরই কন্ট্রোলে। কি ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, পুলিশ এবং ল্যান্ড ম্যানেজমেন্ট, ভূমি যে ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা এবং অন্যান্য কি এরিয়াস, এগুলো সবে এখনও কেন্দ্রীয় সরকারের আওতায়। ইলেকশনস অফ HDC অর্থাৎ এই যে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলস হ্যাভ নট বিন হেল্ড অ্যান্ড দি ভোটার লিস্ট হ্যাজ নট বিন প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দি পার্ট বি অফ দি অ্যাকর্ড, বলছে যে অ্যাকর্ডের পার্ট বি অনুযায়ী এই ইলেকশন নির্বাচন হয়নি, HDC মানে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলদের নির্বাচন হয়নি, এখনও নির্বাচন করা হয়নি এবং ভোটার লিস্ট এখনও তৈরি করা হয়নি। পার্ট সি রিলেটেড টু দি চিটাগং রিজিওনাল কাউন্সিল হ্যাজ নট বিন ফুলি ইমপ্লিমেন্টেড উইথ দ্য এই CHTRC অর্থাৎ চিটাগং রিজিওনাল কাউন্সিল ল্যাকিং পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন সেভারাল কি এরিয়াস, বলছে পার্ট সিতে আছে এই চিটাগং রিজিওনাল কাউন্সিল, এইটা এখনো বাস্তবায়ন হয়নি, কারণ এখনো রিজিওনাল কাউন্সিল পাওয়ার দেওয়া হয়নি, ক্ষমতা দেওয়া হয়নি এবং দায়িত্ব নেওয়া হয়নি বিভিন্ন কি এরিয়াতে। তো পার্ট ডি অফ দি অ্যাকর্ডের পার্ট ডিতে ইনক্লুডস রিহ্যাবিলিটেশন অফ ইন্টারনালি ডিসপ্লেসড ফ্যামিলিজ অ্যান্ড রিটার্নি রিফিউজিজ রিমেইনস লার্জলি আনইমপ্লিমেন্টেড, এখনো পার্ট ডিও বাস্তবায়ন করা হয়নি, লার্জলি বাস্তবায়ন হয়নি, কারণ কি এই পার্ট ডিতে আছে হচ্ছে রিহ্যাবিলিটেশন অফ ইন্টারনালি ডিসপ্লেসড ফ্যামিলিজ, বলছে এই ভেতরে ভেতরে যারা স্থানান্তরিত হয়েছে যে সেসব পরিবারের রিহ্যাবিলিটেশনের হওয়ার কথা, মানে পুনর্বাসন করার কথা ছিল পার্ট ডিতে, এটাও বাস্তবায়ন হয়নি। রিটার্নি রেফিউজিস, কিছু শরণার্থী ফেরত আসছে, সেগুলো কিন্তু বাস্তবায়ন করা হয়নি, এদের রিহ্যাবিলিটেশন করার কথা পার্ট ডিতে। Land disputes have not been settled and the Chittagong Land Dispute Resolution Commission has not been able to function effectively, বলছে যত ভূমির যেসব বিরোধ ছিল সেগুলো কিন্তু এখনো সেটেল হয়নি। দ্য চিটাগং ল্যান্ড ডিসপিউট রেজলিউশন কমিশন এটা এখনো ইফেক্টিভলি ফাংশন করতে পারেনি, মানে এখানে ভূমি বিরোধ নিয়ে একটা রেজলিউশন কমিশন ছিল, সেটা এখনো ইফেক্টিভলি ফাংশন করছে না। আচ্ছা, দ্য গভর্নমেন্টস অ্যাপ্রোচ টু দি চিটাগং ইস্যু হ্যাজ বিন ক্যারেক্টারাইজড বাই
militarization and repression rather than a political and peaceful solution বলছে সরকারের অ্যাপ্রোচটা হচ্ছে যে মিলিটারাইজেশন সামরিকায়ন এবং রিপ্রেশন দমন রাদার দ্যান রাজনৈতিক এবং শান্তিপূর্ণ সমাধান কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচ না গভর্নমেন্টের অ্যাপ্রোচ হচ্ছে মিলিটারাইজেশন অ্যান্ড রিপ্রেশন দমন অবদমন এবং সামরিক শাসন এটা হচ্ছে গভর্নমেন্টের অ্যাপ্রোচ অ্যালিগেশনস এক্সিস্ট দ্যাট স্টেট ফোর্সেস হ্যাভ অ্যালাউড দ্য ক্রিয়েশন অফ আর্মড টেররিস্ট গ্রুপস অ্যান্ড কমিউনাল অ্যাটাকস অন জুম্মা পিপল তো বলছে অ্যালিগেশন মানে কি আরও কিছু অপবাদ আছে ঠিক আছে যে স্টেট ফোর্সেস সরকার কি করে অ্যালাউড দি ক্রিয়েশন অফ আর্মড টেররিস্ট গ্রুপ বলছে যে আর্মড সশস্ত্র যেসব টেররিস্ট গ্রুপ আছে সেগুলো তৈরি হতে দিয়েছে সরকার এবং কমিউনাল অ্যাটাক হয়েছে মানে সাম্প্রদায়িক যেসব দাঙ্গাগুলো হয়েছে জুম্মা পিপলের উপরে জুম্মা জনগণের উপরে এবং এটা সরকার করেছে এই কিন্তু অপবাদ রয়েছে দ্য 5% quota for indigenous people in certain public services is not properly followed and special provisions for recruitment within the CHT are being violated 5% একটা কোটা ছিল এই আদিবাসী মানুষের জন্য ঠিক আছে এই পাবলিক সার্ভিস পরীক্ষাগুলোতে সেটা কিন্তু এখন ইমপ্লিমেন্ট বাস্তবায়ন হচ্ছে না এবং প্রভিশনস ফর রিক্রুটমেন্ট অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সিএইচটি এই যে উইদিন দ্য সিএইচটি অ্যাকর্ড এই চিটাগং যে অ্যাকর্ড হিল ট্র্যাক্ট হ্যাঁ সিএইচটি চিটাগং হিল ট্র্যাক্ট যে অ্যাকর্ড হ্যাঁ এই সিএইচটি মানে কিন্তু চিটাগং হিল ট্র্যাক্ট আমি বারবার চিটাগং বলছি কিন্তু সিএইচ দিয়ে হিল ট্র্যাক্ট হ্যাঁ এরকম একসাথে হচ্ছে সিএইচটি তো সেক্ষেত্রে এই যে উইদিন দ্য সিএইচটি চিটাগং হিল ট্র্যাক্টের মধ্যে ছিল হচ্ছে অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যেসব প্রভিশন ছিল সেগুলো কিন্তু ভায়োলেট করা হচ্ছে সেগুলো কিন্তু লঙ্ঘন করা হচ্ছে দ্য সিএইচটি ইস্যু ইজ এ পলিটিক্যাল অ্যান্ড ন্যাশনাল ইস্যু দ্যাট মাস্ট বি সলভড থ্রু পলিটিক্যাল মিনস অ্যাজ ইন্টেন্ডেড বাই দি সাইনিং অফ দি সিএইচটি অ্যাকর্ড ইন 1997 তো বলছে যে এই সিএসটির যে ইস্যুটা এটা একটা রাজনৈতিক এবং জাতীয় ইস্যু এবং এটা অবশ্যই সলভ করার দরকার সেটা হচ্ছে রাজনৈতিক মিনস রাজনৈতিক মাধ্যমে যেটা আসলে এই 97 সিএইচটি অ্যাকর্ডে কিন্তু ঠিক আছে পার্বত্য যে শান্তি চুক্তি ঠিক আছে সেখানে মাধ্যমে 1997 যেটা আসলে ইন্টেন্ডেড যেটা আসলে সত্যিকারই ইচ্ছেটা ছিল যেটা আসলে ইন্টেন্ডেড ছিল যে একটা রাজনৈতিক সমাধান বের করবে রাদার দ্যান এটা কারণ এটা একটা রাজনৈতিক এবং ন্যাশনাল ইস্যু এবং 97 অ্যাকর্ডে অরিজিনাল অ্যাকর্ডে কিন্তু এটাই ছিল যে একটা রাজনৈতিক সমাধান বের করা হবে এই ইস্যু সলভ করার ক্ষেত্রে ঠিক আছে আমরা পরের সম্পাদকীয়তে চলে যাই Does continuity of a regime guarantee stability and development? Part 1 তো বলছে যে কন্টিনিউটি অফ এ রেজিম একটা শাসন ব্যবস্থা একটা শাসনের রেজিম মানে কি যেমন এখন চলছে কি আওয়ামী লীগ রেজিম মানে রেজিম বলতে বোঝায় একটা শাসন অথবা একটা স্বৈর শাসনও বোঝায় যেটা আসলে যেমন একটা রাজার শাসনকাল সেটাকে আমরা বলবো রেজিম ঠিক আছে তাহলে একটা কন্টিনিউটি একটা রেজিমের যখন একটা কন্টিনিউটি ধারাবাহিকতা যখন চলে এটাকে আসলে স্থিতিশীলতা গ্যারান্টি করে এবং উন্নয়ন স্থিতিশীলতা এবং উন্নয়ন কি গ্যারান্টি দেয় কিনা তাহলে এখানে দেখি ভিতরে কি আছে সাম রেজিমস জাস্টিফাই দেয়ার কন্টিনিউড স্টে ইন পাওয়ার বাই ক্লেমিং ইট এনশিওর স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট বলছে কিছু কিছু শাসন রেজিম ক্লেম করে দাবি করে জাস্টিফাই করে যে তাদের কন্টিনিউড স্টে তাদের ধারাবাহিক রেগুলার লেগে থাকা স্টে মানে কি থাকাটা পাওয়ার ক্ষমতায় থাকাটা এটা তারা জাস্টিফাই করে কিভাবে যে এটা আসলে স্থিতিশীলতা এবং উন্নয়ন নিয়ে আসে অর্থাৎ একটানা যত মানে বার থাকা যায় সরকার যদি থাকে একটানা যেমন আমাদের সরকার এখন টানা 3 বার আছেন তো এটা থাকলে তারা জাস্টিফাই করে যে ক্ষমতায় একটানা থাকলে এটা আসলে স্থিতিশীলতা আনে এবং উন্নয়ন নিয়ে আসে
গুড গভর্নেন্স বেসড অন দি রুল অফ ল অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইজ এসেনশিয়াল ফর স্টেবিলিটি। বলছে সুশাসন, গুড গভর্নেন্স বেসড অন ল এবং সোশ্যাল জাস্টিস, সামাজিক যেই ন্যায় এবং আইনের দ্বারা যে গুড গভর্নেন্স বা যে সুশাসনটা আসে সেটা আসলে স্টেবিলিটির জন্য প্রয়োজন, মানে স্থিতিশীলতার জন্য অতি জরুরি হচ্ছে গুড গভর্নেন্স। স্টেবিলিটি ডিপেন্ডস অন সোশিও ইকোনমিক কন্ডিশনস অ্যান্ড গুড গভর্নেন্স। বলছে স্থিতিশীলতা আসলে নির্ভর করে আর্থসামাজিক, সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্থসামাজিক অবস্থার উপরে এবং সুশাসনের উপরে। পলিটিক্যাল উইল ইজ জেনারেটেড থ্রু অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পিপল, অফেন অ্যাচিভড থ্রু ডেমোক্রেসি অ্যান্ড প্রপার ইলেকশনস। তো বলছে রাজনৈতিক যেই সদিচ্ছা সেটা আসলে জেনারেট হয় যে জবাবদিহিতার, জনগণের প্রতি জবাবদিহিতার কারণে, জবাবদিহিতার মাধ্যমে এবং গণতন্ত্র এবং প্রপার ইলেকশন, নির্বাচনের মাধ্যমে হচ্ছে আসলে পলিটিক্যাল উইলটা আসলে জেনারেট হয়, রাজনৈতিক সদিচ্ছাটা জেনারেট হয়। গভর্নমেন্টস অ্যাভয়েডিং অ্যাকাউন্টেবিলিটি টেন্ড টু উইকেন দ্য স্টেটস অ্যাকাউন্টেবল সিস্টেম অ্যান্ড ফেভার ক্রনিজম। তো বলছে গভর্নমেন্ট জবাবদিহিতা এড়িয়ে চলার কারণে এই রাষ্ট্রের যে জবাবদিহিতার সিস্টেম আছে সেটা আসলে দুর্বল হয়ে যায়। লং টার্ম আনঅ্যাকাউন্টেবল গভর্নমেন্টস টেন্ড টু বিকাম অথরিটারিয়ান, সেন্ট্রালাইজিং পাওয়ার অ্যান্ড মেকিং দ্য সিস্টেম ভালনারেবল। বলছে এক নাগারে যখন লং টার্ম আনঅ্যাকাউন্টেবল, জবাবদিহিতা করে না এমন সরকার যখন ক্ষমতায় থাকে তখন তারা কি করে, তারা অথরিটারিয়ান, স্বৈরাচারী হয়ে যায় এবং ক্ষমতাকে কেন্দ্রীকরণ করে ফেলে, পুরো সিস্টেমকে ভালনারেবল করে ফেলে, পুরো সিস্টেমকে দুর্বল করে ফেলে। আচ্ছা, আর্টিফিশিয়াল স্টেবিলিটি অ্যাচিভড থ্রু ইমপ্রপার মিনস ক্যান লিড টু ভায়োলেন্ট ডিসরাপশন উইথ এ চেঞ্জ অফ পাওয়ার। তো বলছে মেকি একটা ফেক আর্টিফিশিয়াল, হ্যাঁ, কৃত্রিম স্থিতিশীলতা যদি অ্যাচিভ করা হয় একটা ইমপ্রপার মিনসের মাধ্যমে, হ্যাঁ, এবং এটা আসলে ভায়োলেন্ট ডিসরাপশন উইথ এ চেঞ্জ অফ পাওয়ার, ক্ষমতার চেঞ্জ হওয়ার, এটা আসলে এটা ক্ষমতা চেঞ্জ করতে হলে দেখা যাবে যে একটা খুবই ভায়োলেন্ট ডিসরাপশন দরকার, ঠিক আছে, অর্থাৎ একটা খুবই হিংস্র একটা ডিসরাপশন, মানে কি একটা লঙ্ঘন বা একটা বিঘ্ন ঘটানো। ক্ষমতা চেঞ্জ করতে হলে একটা হিংস্র বিঘ্নতা মানে আসতে হবে, না হলে ক্ষমতা চেঞ্জ হবে না। True stability is demonstrated when a country remains insensitive to changes in government or leadership. বলছে সত্যিকারী যে স্থিতিশীলতা সেটা আসলে is demonstrated, দেখা যায় যখন country remains insensitive to changes in government or leadership, যখন আসলে পুরো দেশটা আসলে সরকার বা নেতৃত্বে পরিবর্তনের উপরে নির্ভরশীল থাকে না, মানে সেন্সিটিভ থাকে না, পুরো দেশটা আসলে নিজের ছন্দেই চলতে থাকে। সরকার বা নেতৃত্বে পরিবর্তন আসলেও পুরো দেশ যখন ইনসেন্সিটিভ থাকে তখনই আসলে সত্যিকারী স্থিতিশীলতা দেখা যায়। সাম গভর্নমেন্ট সিস্টেমস লিমিট দ্য টেনিওর অফ এ হেড অফ গভর্নমেন্ট টু প্রিভেন্ট অথরিটারিয়ান রুলস। বলছে কিছু কিছু সরকার ব্যবস্থা লিমিট দ্য টেনিওর অফ এ হেড অফ গভর্নমেন্ট, সরকার প্রধানের যেই শাসনকাল, সরকার প্রধানের যেই স্থায়িত্ব সেটা কিন্তু লিমিট করে ফেলে যাতে অথরিটারিয়ান রুল না আসে, অর্থাৎ স্বৈরাচারী শাসন যেন প্রিভেন্ট করা যায়, যেন প্রতিরোধ করা যায়। এই কারণে এই হেড অফ দ্য গভর্নমেন্ট, সরকারের প্রধানের স্থায়িত্বটা লিমিট করে কিছু কিছু সরকার ব্যবস্থা, যেমন আমরা জানি আমেরিকার সরকার ব্যবস্থা, 2 বারের বেশি তারা কিন্তু ইলেক্টেড হতে পারে না। Infrastructural development, while necessary, should not be considered the sole indicator of development. বলছে উন্নয়নের একমাত্র নির্দেশক এই যে অবকাঠামোগত যে উন্নয়ন সেটা আসলে while necessary, যদিও প্রয়োজন, অবকাঠামোগত উন্নয়ন যদিও প্রয়োজন, এটা আসলে
এই একমাত্র নির্দেশক হওয়া উচিত না। উন্নয়নের একমাত্র নির্দেশক কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হওয়া উচিত না। অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন হলেই কিন্তু আসলে উন্নয়নের সত্যিকারী যে নির্দেশক কিন্তু এটা হতে পারে না। True development refers to the improvement of the livelihood of citizens. বলছে নাগরিকের জীবনযাত্রায় যখন আসলে ইমপ্রুভমেন্ট আসবে, উন্নয়নটা ঘটবে, তখনই আসলে ট্রু ডেভেলপমেন্টটা ওটা আসলে রেফার করে। ট্রু সত্যিকারী উন্নয়নটা সেটাই। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট শুড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এনহ্যান্স পিপলস লাইভস, আদারওয়াইজ ইট মে বিকাম কাউন্টার প্রোডাক্টিভ। বলছে যদি অবকাঠামোগত উন্নয়নটা আসলে হয় সরাসরি অথবা ঠিক আছে পরোক্ষভাবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই জনগণের জীবনকে এনহ্যান্স উন্নত করা চাই, আদারওয়াইজ বলছে না হলে এটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হবে, তাহলে কিন্তু আসলে হিতে বিপরীত হবে যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি জনগণের জীবনকে উন্নত করতে না পারে। Many infrastructural projects, while claiming to promote development, often result in financial burdens and corruption. বলছে অনেক অবকাঠামোগত প্রকল্প যেগুলো আছে সেগুলো বলছে while claiming to promote development, বলছে যদিও ক্লেম করছে, দাবি করছে যে আসলে উন্নয়নকেই প্রমোট করছে, এই ইনফ্রাস্ট্রাকচারাল বড় বড় যে প্রজেক্টগুলো ওফেন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় অর্থনৈতিক বোঝা এবং দুর্নীতিতেই রেজাল্ট মানে পরিণত হয় এই ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টগুলো। কন্টিনিউশন অফ পাওয়ার ডাজ নট গ্যারান্টি স্টেবিলিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ডাজ নট অলওয়েজ লিড টু রিয়েল ডেভেলপমেন্ট। বলছে অবকাঠামোগত উন্নয়ন ঠিক আছে এবং কন্টিনিউশন অফ পাওয়ার ক্ষমতার স্থায়িত্ব থেকে যাওয়াটা কিন্তু স্থিতিশীলতা গ্যারান্টি করে না, এবং অবকাঠামোগত উন্নয়ন সবসময় কিন্তু সত্যিকারী উন্নয়নটা নিয়ে যায় না। তো ঠিক আছে, এটা এপ্রিল 29 এপ্রিলের খবর ছিল। ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয়টা দেখে নেই। হাউ ডু উই প্রোটেক্ট দ্য ওয়ার্স্ট ভিকটিমস অফ ইনফ্লেশন। তাহলে আমরা এখন মুদ্রাস্ফীতি নিয়ে এখন পড়ব যে কিভাবে আমরা সবচেয়ে খারাপ যেসব সবচেয়ে প্রবল যেই ভিকটিমগুলো আছে মুদ্রাস্ফীতির তাদেরকে কিভাবে আমরা রক্ষা করব সেটা আসলে নিয়ে পড়ব। তাহলে মুদ্রাস্ফীতি ইনফ্লেশনটা একটা আমাদের কি অর্থনীতির একটা বড় একটা পার্ট। তো বাংলাদেশ বিষয়াবলীতে দেখবেন 4 নম্বর টপিক ইকোনমি, ঠিক আছে, জিডিপি, এনএনপি, জিএনপি, তারপরে ভিশন 2021, ঠিক আছে, ইকোনমির মধ্যেই কিন্তু এই ইনফ্লেশনটাও আমাদের পড়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমরা কিন্তু এখন দেখব যে কি বলেছে, কি এটা নিয়ে পড়ব। বাংলাদেশ হ্যাজ বিন এক্সপেরিয়েন্সিং হাই ইনফ্লেশন ফর ওভার 2 years। বলছে বাংলাদেশ কিন্তু গত 2 বছর থেকে অনেক উচ্চ মাত্রার মুদ্রাস্ফীতি কিন্তু অভিজ্ঞতা করছে, মানে এক্সপিরিয়েন্স করছে। Average inflation in financial year 2022 to 2023 was 9.07% compared to 5.56% in financial year 2020 to 21। বলছে যে গড়ে মুদ্রাস্ফীতি এই 2022-23-এ ছিল 9.07%, যেখানে এই 2020-21 যে ফিনান্সিয়াল ইয়ার অর্থ বছর সেখানে ছিল 5.56%। Point to point inflation reached 9.81% in March 2024 compared to 5.47% in March 2021। তাহলে 2021-এর মার্চে 5.4% ছিল, যেখানে মার্চের 2024-এর মার্চে এই পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন চলে গেছে, মানে মুদ্রাস্ফীতি 9.81% পৌঁছে গিয়েছে। Despite international market price drops in 2023, domestic prices in Bangladesh remained high। বলছে যদিও পুরো বিশ্বে গ্লোবাল আন্তর্জাতিক বাজারে কিন্তু 2023-এ প্রাইস ড্রপ মানে মূল্য কমেছে, কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তী ডোমেস্টিক বাংলাদেশের দেশজ যেসব প্রাইস আছে অর্থাৎ মূল্য কিন্তু বেড়েছে, বাংলাদেশে রিমেইনড হাই, উচ্চ মাত্রায় থেকে গিয়েছে। ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্ট মনিটারি পলিসি বাই বাংলাদেশ ব্যাংক contributed
টু আনকন্ট্রোলড ইনফ্লেশন। তো বলছে যে বাংলাদেশ ব্যাংকের যেই মানে একটা স্বাধীন অর্থ মনিটারি পলিসি মানে কি অর্থ মুদ্রানীতি বলা হয় এটাকে, মনিটারি পলিসি মানে মুদ্রানীতি, এটা আসলে স্বাধীন মুদ্রানীতি নেই বাংলাদেশ ব্যাংকের, এবং এ কারণেই এই আনকন্ট্রোলড একটা ইনফ্লেশন, একটা অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতিতে কিন্তু পরিণত, এই জন্যই অবদান রেখেছে। আমাদের যে অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি আমরা দেখছি, এটার কারণটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কোনো স্বাধীন মুদ্রানীতি কিন্তু নেই। মনিটারি পলিসি অ্যাডজাস্টমেন্টস হ্যাভ নট ইফেক্টিভলি রিডিউসড ইনফ্লেশন। তো বলছে মুদ্রানীতির যেসব অ্যাডজাস্টমেন্টগুলো হয়েছে সেগুলো কিন্তু এই কার্যকরভাবে মূল্যস্ফীতিটা কমাতে পারেনি। হাই ইনফ্লেশন ডিসপ্রপোর্শনেটলি অ্যাফেক্টস পোর অ্যান্ড লো ইনকাম হাউসহোল্ডস। তো বলছে এই উচ্চ ফুড ইনফ্লেশন মানে খাদ্য যে মুদ্রাস্ফীতি আছে সেটা আসলে ফুড ইনসিকিউর না, উচ্চ মুদ্রাস্ফীতি আসলে ডিসপ্রপোর্শনেটলি অ্যাফেক্টস দ্য পোর, গরিবকে সবচেয়ে বেশি, ডিসপ্রপোর্শনেট মানে খুবই বৈসাদৃশ্যিক, কোনো মানে মিল নেই, ডিসপ্রপোর্শনেট মানে অনেক বেশি অ্যাফেক্ট করে হচ্ছে সবচেয়ে গরিব এবং লো ইনকাম, খুবই নিম্ন আয়ের যে হাউসহোল্ডগুলো আছে, যেসব ঘরবাড়ি, সেগুলোকে অ্যাফেক্ট করে সবচেয়ে বেশি। আর হাই ফুড ইনফ্লেশন লিডস টু ফুড ইনসিকিউরিটি অ্যামং ভালনারেবল হাউসহোল্ডস। বলছে যে উচ্চ খাদ্য যে মূল্যস্ফীতি সেটা আবার খাদ্যের অনিরাপত্তা নিয়ে আসে ভালনারেবল হাউসহোল্ড, যেগুলো ঝুঁকিপ্রবণ যেসব হাউসহোল্ডগুলো আছে। World Bank projects increased poverty due to high inflation in Bangladesh. তো বলছে ওয়ার্ল্ড ব্যাংকের যেসব প্রজেক্টগুলো সেগুলো ইনক্রিজ পভার্টি, বলছে দারিদ্র আসলে বাড়িয়ে দিয়েছে ডিউ টু এই যে কারণ অনেক বেশি উচ্চ মুদ্রাস্ফীতি বাংলাদেশে। হাই ইনফ্লেশন এক্সাসারবেটস ইনইকুয়ালিটি উইদিন অ্যান্ড অ্যামং কান্ট্রিজ। বলছে অনেক উচ্চ মুদ্রাস্ফীতি আসলে অসমতাকে আসলে আরও খারাপ করে, এক্সাসারবেট মানে আরও খারাপের দিকে নিয়ে যায় বিভিন্ন দেশের মধ্যে। হাই ইনফ্লেশন ইনক্রিজেস সোশ্যাল টেনশনস অ্যান্ড এক্সাসারবেটস এক্সিস্টিং ইনইকুয়ালিটিস। হচ্ছে উচ্চ মুদ্রাস্ফীতি সামাজিক টেনশনটা বাড়িয়ে দেয়, সামাজিক যে উত্তেজনা সেটা বাড়িয়ে দেয়, এবং এক্সাসারবেটস মানে কি এক্সিস্টিং ইনইকুয়ালিটিস, এখনকার যে অসমতা, হ্যাঁ সেই অসমতাকে আরও খারাপের দিকে নিয়ে যায়। এক্সাসারবেট মানে অবনতি করা, খারাপের দিকে নিয়ে যাওয়া। পলিসি মেকার্স মাস্ট অ্যাডপ্ট স্ট্রং সোশ্যাল প্রোটেকশন মেজার্স অ্যান্ড প্রুডেন্ট ফিসকাল ম্যানেজমেন্ট টু মিটিগেট দি ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন অন ভালনারেবল হাউসহোল্ডস। বলছে নীতি নির্ধারক যারা আছে তাদের অবশ্যই খুবই শক্ত, স্ট্রং মানে কি শক্ত, সোশ্যাল প্রোটেকশন মানে সামাজিক সুরক্ষা পদক্ষেপ নেওয়া উচিত, এবং প্রুডেন্ট মানে খুবই দূরদর্শী, ফিসকাল ম্যানেজমেন্ট আর্থিক ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত, যাতে করে এই মুদ্রাস্ফীতির যে ইম্প্যাক্টটা যাতে মিটিগেট করা যায়, মানে কমিয়ে আনা যায়, যাতে এই যে ভালনারেবল যারা ঝুঁকিপ্রবণ হাউসহোল্ডস আছে তাদের উপরে। ঠিক আছে, আমরা পরের সম্পাদকে চলে যাই। The concept of a public institution eludes our central bank part 1। তাহলে এটা মে 1 অর্থাৎ 1 মের কিন্তু সম্পাদকীয়। তো এখন আমরা দেখি কি বলা হচ্ছে। The concept of a public institution eludes our central bank। eludes মানে কি ধোকা দেয়, হ্যাঁ মানে এড়িয়ে চলে বা ধোকা দেয়, এলিউড করে সেন্ট্রাল ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংকে। তাহলে পাবলিক ইনস্টিটিউশন মানে কি একটা সরকারি একটা প্রতিষ্ঠান, এটার যে কনসেপ্টটা আছে এটার ধারণাটাই আসলে নেই কেন্দ্রীয় ব্যাংকের। এলিউডস মানে ধোকা দিচ্ছে, মানে সেন্ট্রাল ব্যাংক আসলে ধারণাটা বুঝতে পারে না যে আসলে পাবলিক ইনস্টিটিউশন বলতে কি বোঝায়। তো এটা আমরা দেখব। The recent restrictions on journalists by Bangladesh Bank। তাহলে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সাম্প্রতিক কিন্তু জার্নালিস্ট কোনো সাংবাদিককে তারা হচ্ছে ঢুকতে দিবে না,
এইটা একটা খবর এসেছে আমরা জানি, তো সেটা নিয়ে লিখেছে বিবি হ্যাজ রেস্ট্রিক্টেড বাংলা জার্নালিস্ট অ্যাক্সেস টু দি ইনস্টিটিউশন রেইজিং কনসার্নস। তাহলে বাংলাদেশ ব্যাংক কি করেছে, জার্নালিস্টদের প্রবেশাধিকার রেস্ট্রিক্ট করে দিয়েছে, মানে দমন করে দিয়েছে, বারণ, এবং এটা কনসার্ন উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। জার্নালিস্ট প্লে এ ভাইটাল রোল ইন রিপোর্টিং অন ফিনান্সিয়াল ম্যাটার্স especially concerning BB's recent policy decisions and action। তো বলছে সাংবাদিকদের খুবই ভাইটাল গুরুত্বপূর্ণ একটা রোল আছে রিপোর্ট করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যাটার, বিভিন্ন অর্থনৈতিক বিষয়াদি রিপোর্ট করার ক্ষেত্রে জার্নালিস্টদের অবদান গুরুত্বপূর্ণ, এবং স্পেশালি কনসার্নিং বিবি's রিসেন্ট পলিসি ডিসিশনস অ্যান্ড অ্যাকশনস। বলছে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যেই সাম্প্রতিক একদম নীতি, পলিসি ডিসিশন এবং অ্যাকশন, এগুলো রিপোর্টিংয়ের ক্ষেত্রে জার্নালিস্টদের কিন্তু অবদান অনেক। আচ্ছা, ল্যাক অফ ট্রান্সপারেন্সি, তাহলে উনি আরও লিখেছেন যে স্বচ্ছতার অভাব। বাংলাদেশ ব্যাংক গভর্নর সাইটেড টপ সিক্রেটস অ্যাজ দ্য রিজন ফর রেস্ট্রিক্টিং জার্নালিস্ট অ্যাক্সেস। তো বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর টপ সিক্রেট বলেছে যে এটা হচ্ছে কারণ যে জার্নালিস্টদের অ্যাক্সেস, জার্নালিস্টদের প্রবেশাধিকার বন্ধ করার ক্ষেত্রে। However, transparency is crucial, especially for a regulatory institution like BB, which handles public money. বলছে যদিও বলছে তারপরও স্বচ্ছতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পেশালি ফর এই বাংলাদেশ ব্যাংকের মতো একটা রেগুলেটরি প্রতিষ্ঠানের জন্য, কারণ বাংলাদেশ ব্যাংক কি করে, পাবলিক মানি, জনগণের টাকা কিন্তু হ্যান্ডেল করে। হিস্টোরিক্যাল কনটেক্সট, Central banks have been encouraged to be transparent and accessible since 1990s। বলছে যে 1990 সাল থেকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলোকে উৎসাহিত করা হয় যাতে তারা স্বচ্ছ থাকে। ইকোনমিস্ট অ্যালান ব্লাইন্ডার championed the idea with his campaign Fed Listens। তো বলছে অর্থনীতিবিদ অ্যালান ব্লাইন্ডার কিন্তু এই আইডিয়াটাকে ক্যাম্পেইনের মাধ্যমে, ফেড লিসেন্স নামে একটা ক্যাম্পেইন করেছিল এবং চ্যাম্পিয়ন করেছে, অর্থাৎ অ্যাডভোকেট করেছিলেন উনি এই আইডিয়াটাকে। প্রিন্সিপালস অফ কমিউনিকেশন বাই সেন্ট্রাল ব্যাংকস, তাহলে কি বলছে, কি কমিউনিকেশনের মূলনীতিটা কি হওয়া উচিত সেন্ট্রাল ব্যাংকের। IMF outlines 4 principles: clear, candid and transparent communication। তাহলে IMF কিন্তু বলে দিয়েছে যে 4টা নীতি মেনে চলতে হবে, যে ক্লিয়ার, ক্যান্ডিড এবং ট্রান্সপারেন্ট কমিউনিকেশন, একদম পরিষ্কার, ক্যান্ডিড এবং স্বচ্ছ কমিউনিকেশন থাকতে হবে, রিচিং অল সেগমেন্টস অফ দি পপুলেশন, জনগণের প্রত্যেক সেগমেন্টেই পৌঁছানো উচিত তার কমিউনিকেশন, এবং রেগুলার কমিউনিকেশন এবং ইকুয়াল অ্যাক্সেস টু ইনফরমেশন, প্রতিনিয়ত কমিউনিকেশন এবং ইকুয়াল অ্যাক্সেস টু, সবার সমান অধিকার থাকা উচিত কমিউনিকেশনের উপরে। তো এইটাই হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কমিউনিকেশন হওয়া উচিত। IMF বলে দিয়েছে। রোল অফ জার্নালিস্ট, তাহলে জার্নালিস্টদের রোল কি, জার্নালিস্ট অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ বিটুইন পলিসি মেকার্স অ্যান্ড দ্য পাবলিক। বলছে জার্নালিস্ট, সাংবাদিকরা আসলে জনগণ এবং নীতি নির্ধারকদের মাঝে একটা ব্রিজ হিসেবে কাজ করে। দে হেল্প কমিউনিকেট দ্য সেন্ট্রাল ব্যাংকস ডিসিশনস অ্যান্ড অ্যাকশনস টু দ্য পাবলিক। বলছে জনগণ, জার্নালিস্টরা মানে সাংবাদিকরা সাহায্য করে সেন্ট্রাল ব্যাংকের ডিসিশন এবং অ্যাকশন পাবলিক পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। নিড ফর এঙ্গেজমেন্ট, তাহলে বিবি নিডস এক্সটেন্সিভ ইন্টারাকশনস উইথ জার্নালিস্ট স্পেশালি ডিউরিং টাইমস অফ ইকোনমিক ক্রাইসিস। বলছে বাংলাদেশ ব্যাংকের আরও উচিত সাংবাদিকদের সাথে এক্সটেন্সিভ কমিউনিকেশন, ইন্টারাকশন অনেক বেশি, এক্সটেন্সিভ মানে বেশি, ইন্টারাকশন মানে আসলে ইন্টারাকশন করা উচিত আসলে, কারণ এই অর্থনৈতিক ক্রাইসিস, অর্থনৈতিক সংকটের সময় আসলে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ব্যাংকের আরও বেশি ইন্টারাকশন করা উচিত। জার্নালিস্ট ক্যান হেল্প প্রোভাইড ভ্যালুয়েবল ইনসাইটস ইনটু পাবলিক সেন্টিমেন্ট অ্যান্ড স্টেক হোল্ডার কনসার্নস। বলছে সাংবাদিকরা আসলে আরও ভ্যালুয়েবল ইনসাইটস দিতে পারে, তাদের মূল্যবান কিন্তু পর্যবেক্ষণ আসলে দিতে পারে, কারণ পাবলিক সেন্টিমেন্ট, জনগণের যেই সেন্টিমেন্ট এবং স্টেক হোল্ডার্স যত কনসার্ন আছে, উদ্বেগ আছে, এগুলো আসলে সাংবাদিকরাই বাংলাদেশ ব্যাংককে পৌঁছে দিতে পারে। পাবলিক সেন্টিমেন্ট এবং স্টেক হোল্ডার কনসার্নগুলো আসলে সাংবাদিকরা তাদের মূল্যবান
নিরীক্ষণ, তাদের মূল্যবান নির্দেশনা কিন্তু বাংলাদেশ ব্যাংককে কমিউনিকেট করতে পারে। রেকমেন্ডেশন কি দিয়েছেন ইনি? রেকমেন্ডেশন আছে হচ্ছে, অর্থাৎ কি উনি রেকমেন্ড কি করেছেন, এই যে লেখক বিরূপাক্ষ পল, উনি কিন্তু বিরূপাক্ষ পল ইজ এ প্রফেসর অফ ইকোনমিক্স অ্যাট দি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট কোর্টল্যান্ড ইন দি ইউএস। উনি কিন্তু অনেক ফেমাস বিরূপাক্ষ পল, উনি হচ্ছেন একজন প্রফেসর ইকোনমিক্সের এবং নিউ ইয়র্কের ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের। তাহলে বিরূপাক্ষ পল এর রেকমেন্ডেশন তাহলে কি? বাংলাদেশ ব্যাংক বিবি শুড এঙ্গেজ উইথ জার্নালিস্ট অ্যাজ ওয়েল উইশার্স অ্যান্ড কাউন্সিলার্স ইন পলিসি মেকিং। বলছে যা বাংলাদেশ ব্যাংকের আসলে সাংবাদিকদের সাথে আসলে এঙ্গেজ হওয়া উচিত অ্যাজ ওয়েল উইশার, একটা শুভাকাঙ্ক্ষী হিসেবে, এবং কাউন্সিলর ইন পলিসি মেকিং, নীতি নির্ধারণের ক্ষেত্রে কাউন্সিলর হিসেবে তাদের এঙ্গেজ হওয়া উচিত সাংবাদিকদের সাথে। Restricting journalists is unconstitutional and undermines the objectives of the Bangladesh Bank Order 1972. তাহলে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর কিছু অবজেক্টিভ ছিল, হ্যাঁ লক্ষ্য ছিল, এবং এই লক্ষ্য কিন্তু ব্যত্যয় ঘটে যদি এই জার্নালিস্টদেরকে, সাংবাদিকদেরকে যদি রেস্ট্রিক্ট করা হয়, এবং এটা আনকনস্টিটিউশনাল, এটা অসাংবিধানিক, ঠিক আছে। এবং এটা এই আইনটা 1972-এর যে বাংলাদেশ ব্যাংক অর্ডারকে আসলে লঙ্ঘন করে। তাহলে কনক্লুশন কি? উপসংহারে উনি বলেছেন যে এই বিবি শুড রিভাইজ, বাংলাদেশ ব্যাংক শুড রিভাইজ ইজ অ্যাপ্রোচ টু জার্নালিজম বাই ফলোয়িং গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস টু ইমপ্রুভ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। তাহলে বাংলাদেশ ব্যাংকের রিভাইজ করা উচিত এর অ্যাপ্রোচটাকে, অর্থাৎ তাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করা উচিত। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের তার অ্যাপ্রোচটা নতুন করে আবারও রিভাইজ করা উচিত, মানে সংশোধন করা উচিত এই জার্নালিজমের প্রতি, সাংবাদিকতার প্রতি। এবং এটা কিসের মাধ্যমে? বাই ফলোয়িং গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস, বৈশ্বিক যেসব সবচেয়ে বেস্ট প্র্যাকটিস আছে, যেসব বেস্ট নিয়ম নীতি আছে, সেগুলো ফলো করে টু ইমপ্রুভ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা উন্নয়ন করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রোচটা নতুন করে রিভাইজ করা উচিত বা অ্যাপ্রোচটা সংশোধন করা উচিত। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। আমাদের রেগুলার নিউজ পেপারের আয়োজন প্রতি সপ্তাহে থাকছে, তো পরের সপ্তাহে দেখা হবে। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ক্লাসটা কেমন লাগছে, কাজে লাগছে কিনা। আমাদের পিডিএফগুলো কাজে লাগান, দুটো পিডিএফ দিয়ে আমাদের ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ঠিক আছে, পরের ক্লাসে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।